হিন্দুদের নিয়ে একটা র্যালি করেছিলেন মাহিগঞ্জ বলে একটা জায়গায় রংপুরে, সেইটাতে ভয় পেয়েই এইসব মৌলবাদী জেহাদি শক্তিরা তাকে গ্রেপ্তার করেছে। তার যদি কিছু হয় এবং তাকে যদি সসম্মানে ছেড়ে না দেওয়া হয় তাহলে ফল একদম ভালো হবে না। তারা যদি একে ছেড়ে না দেয় তাহলে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাবে। বাংলাদেশ একটা দেশ যার 95% সীমানা ভারতের সঙ্গে। সেই বাংলাদেশ ভারত যদি বাংলাদেশের প্রতি বিরূপ হয় এবং শত্রুভাবাপন্ন আচরণ আরম্ভ করে তাহলে বাংলাদেশ কেঁদে কুল পাবে না। যে দলে একটি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, বাকিরা যে হঠাৎ বাড় বেড়ে গিয়ে মনে করতে আরম্ভ করতে পারে না না আমিও আছি, এইসব জিনিসে একেবারে পরিষ্কার জল ঢেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দিলেন যে আমি প্রথম, আমি শেষ, আমার ওপরে কোনো কথা এই দলে চলবে না। যে বাংলাদেশ সম্পূর্ণ একটি তালিবান বা জেহাদি শাসিত অরাজক রাষ্ট্রে পরিণত হয়েছে। ধর্মনিরপেক্ষতা থাকার বিলক্ষণ কারণ আছে, তা না হলে বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তানে পরিণত হবে এবং তার ফল যে শুভ হবে না এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যে মমতা ব্যানার্জি তৃণমূল দলের ওপর যে তার নিয়ন্ত্রণ, সেটার এক কণাও ছাড়বেন না, এক ফোঁটাও ছাড়বেন না। এবং সেটাতে যদি কেউ কখনো সন্দেহ প্রকাশ করে তাহলে সেই সন্দেহ যে অমূলক সেটা একেবারে কানে ধরে সকলকে বুঝিয়ে দেবেন। কারণ ইউনুসের কথায় কিছু এসে যায় না। ইউনুসকে যারা লেজে খেলাচ্ছে, যারা ফুটবলের মতো ব্যবহার করছে, তাদের কথা এসে যায়। সব মৌলবাদী জেহাদি তালিবান শক্তিদের হাতে ক্রীড়নক, সেটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ওইটা এতে পরিষ্কার করে লেখা আছে যে কি ধরনের নির্যাতন হয়েছিল। ইউনুসের ফুটবলের মতো খেলাচ্ছে এই জেহাদিরা বা তালিবানরা এবং ইউনুস সেরকম খেলছেন। ইউনুসের খালি শখ হচ্ছে উনি রাষ্ট্রের মাথায় থাকবেন এবং উপদেষ্টা পদে থাকবেন। ফলে বাংলাদেশের যখন জন্ম হয়েছিল তখন কেন ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশের অন্যতম একটি স্তম্ভ বলে বলা হয়েছিল। ইতিমধ্যেই চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার নিয়ে যেভাবে বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে, যার আঁচ এসে পড়েছে ভারতবর্ষেও, এই গ্রেপ্তারি নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছে তথাগত রায়। দাদা, চিন্ময় মহাপ্রভুকে শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো, তার বেল আজকে ডিসচার্জ করে দেওয়া হলো, বেল রিজেক্ট করে দেওয়া হলো, বলা হলো যে দেশদ্রোহিতা তকমা দিয়ে দেওয়া হলো। কি বলবেন? এটা আরো প্রমাণ করে, যেটা এমনি আগে থেকেই পরিষ্কার ছিল, যে বাংলাদেশ সম্পূর্ণ একটি তালিবান বা জেহাদি শাসিত অরাজক রাষ্ট্রে পরিণত হয়েছে। বস্তুত এখন বাংলাদেশের রাষ্ট্র বলে কিছু নেই, কারণ রাষ্ট্রের কোনো প্রধানই নেই, রাষ্ট্রের কোনো প্রধানমন্ত্রী নেই। যিনি আছেন তিনি উপদেষ্টা, তিনি উপদেশ দিয়ে যাবেন, তার উপদেশকে মানে সেটা সম্বন্ধে কিছু পরিষ্কার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তিনি যে এই সব মৌলবাদী জেহাদি তালিবান শক্তিদের হাতে ক্রীড়নক, সেটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। যেভাবে বিনা দোষে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে তার বিরুদ্ধে দেশদ্রোহের চার্জ দেওয়া হয়েছে এবং তাকে জামিন দেওয়া হয়নি, এটা একটা জঘন্য অপরাধ, স্বাভাবিক তালিবান সুলভ অপরাধ। এবং এটা বাংলাদেশকে এর থেকে পিছিয়ে আসতেই হবে, তাকে সসম্মানে মুক্তি দিতেই হবে। এবার যদি বাংলাদেশ কোনো পদক্ষেপ না নেয়, কারণ ইউনুসের কথায় কিছু এসে যায় না। ইউনুসকে যারা লেজে খেলাচ্ছে, যারা ফুটবলের মতো ব্যবহার করছে, তাদের কথা এসে যায়। এবং তারাই এখন বাংলাদেশের আর্মি এবং পুলিশকে নিয়ন্ত্রণ করছে। তারা যদি একে ছেড়ে না দেয় তাহলে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাবে এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি বুঝতে পারছি না। খুব একটা দুঃখজনক, খুব একটা আনফর্চুনেট দিকে যাবে, খালি আমি এটুকুই বলতে পারি। আমরা দেখলাম যে ইউনিট সরকার কিছুদিন আগে আবার ধর্মনিরপেক্ষ বাংলাদেশ থেকে তুলে নিল। তিনি বললেন যে যে দেশে 90% মুসলিম সেখানে ধর্মনিরপেক্ষতা থাকার দরকার নেই। মানে হিন্দুদের উপর তো ক্রমশ অত্যাচার হয়ে যাচ্ছে এবং তার আজ আমরা আমাদের দেশেও দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে ইউনুস সরকার কথাটা বলাই ভুল হলো। ইউনুস একটা ফুটবল, ইউনুসের কোনো রাষ্ট্র পরিচালনা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই,
কিছু ব্যাপারেই ইউনুসের কোনো রকম নিয়ন্ত্রণও নেই। ইউনুসের ফুটবলের মতো খেলাচ্ছে এই জেহাদিরা বা তালিবানরা, এবং ইউনুস এরকম খেলছেন। ইউনুসের খালি শখ হচ্ছে উনি রাষ্ট্রের মাথায় থাকবেন এবং উপদেষ্টা পদে থাকবেন, উপদেশ দিয়ে যান। কিন্তু এই সমস্ত কথা যেগুলো বলছেন যে 90% লোক মুসলমান, অতএব সেখানে ধর্মনিরপেক্ষতা থাকার দরকার নেই, তাহলে বাংলাদেশের যখন জন্ম হয়েছিল তখন কেন ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশের অন্যতম একটি স্তম্ভ বলে বলা হয়েছিল? পাকিস্তানিরা এর মধ্যেই বাংলাদেশে খুব বেশ নষ্টামি আরম্ভ করেছে, আগে থেকেই করেছিল, এখনও করেছে। এবং এই পাকিস্তানিরা যখন পূর্ব পাকিস্তান আমলে বাংলাদেশের হিন্দুদের ওপর যে কি অপরিসীম অত্যাচার করেছিল সেটার লেখাজোখা নেই। বস্তুত তখন ভারতে যেহেতু কংগ্রেস সরকার ছিল, বেশিরভাগ অত্যাচারটা বা নির্যাতনটা হয়েছিল 50-এর দশকে, 1950-এর দশকে। এবং সে সময় যেহেতু নেহরুর সরকার ছিল, যে নেহরু বিশ্বাস করতো যে মুসলমান কোনো অন্যায় করতে পারে না, সেই নেহরু কোনো রকম এর প্রতিবাদ পর্যন্ত করেনি। উল্টে লিয়াকত আলীর সাথে এক চুক্তি করেছিল, সেটা প্রাচীন ইতিহাস, সেটা আমার বই যেটা আছে যা ছিল আমার দেশ, তাতে খুব পরিষ্কার করে লেখা আছে। এই বইটা এতে পরিষ্কার করে লেখা আছে যে কি ধরনের নির্যাতন হয়েছিল। এই নির্যাতনের পরে যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, তখন মানুষ আশা করেছিলেন যে বাংলাদেশের এই তালিবানরা পিছু হটে যাবে এবং বাংলাদেশ আবার ধর্মনিরপেক্ষতার পথে এগোবে। শেখ মুজিব যেরকম ঘোষণা করেছিলেন, কিন্তু তারপরে দেখা গেল যে এখন পর্যন্ত এসে দেখা গেল যে তা তো হচ্ছেই না। আর এই চিন্ময় কৃষ্ণ দাসপ্রভু, যিনি একটা অসাধারণ বাংলাদেশি হিন্দুদের নিয়ে একটা র্যালি করেছিলেন মাহিগঞ্জ বলে একটা জায়গায় রংপুরে, সেইটাতে ভয় পেয়েই এইসব মৌলবাদী জেহাদি শক্তিরা তাকে গ্রেপ্তার করেছে। তার যদি কিছু হয় এবং তাকে যদি সসম্মানে ছেড়ে না দেওয়া হয়, তাহলে ফল একদম ভালো হবে না। ভারত কি কোনো রকম ভাবে কূটনৈতিক চাপ বৃদ্ধি করতে পারে? ভারত কূটনৈতিক চাপ দিয়েছে। এই যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ঘোষণাটা প্রকাশ্যে করেছে, এটাই কূটনৈতিক চাপ। এতে বাংলাদেশের বোঝা উচিত, বাংলাদেশ একটা দেশ যার 95% সীমানা ভারতের সঙ্গে। সেই ভারত যদি বাংলাদেশের প্রতি বিরূপ হয় এবং শত্রুভাবাপন্ন আচরণ আরম্ভ করে, যদি বাংলাদেশের মধ্যে কোনো রকম আক্রমণ নাও করে, শুধু শত্রুভাবাপন্ন আচরণ আরম্ভ করে, তাহলে বাংলাদেশ কেঁদে কুল পাবে না। এই জিনিসটা ইউনুসের জানা উচিত, কিন্তু ইউনুসের জানাতে কিছু এসে যায় না। কারণ আমি তো আগেই বলেছি, ইউনুস ওই তালিবানদের হাতে ক্রীড়নক। অতএব আজকে বাংলাদেশ এবং ইউনুসের এদের সকলের উচিত হচ্ছে অবিলম্বে দোষ স্বীকার করে চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুকে ছেড়ে দেয়।